এটা এক এমন মেগা প্রজেক্ট যার শুরুতে দুনিয়ার ১৫০টিরও বেশি দেশ হাত মিলিয়েছিল চায়নার সঙ্গে, যেখানে বলা হয়েছিল নতুন দুবাই, নতুন সিঙ্গাপুর তৈরি হবে। কিন্তু আজ সেই দেশগুলো যেন দেখা যায় অধরা স্বপ্ন, বন্ধ প্রকল্প আর ঋণের পাহাড়। কেউ দেউলিয়া, কেউ হারিয়েছে নিজের সার্বভৌমত্ব। হ্যাঁ, এটাই সেই প্রজেক্ট চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা একসময় প্রজেক্ট অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত ছিল, কিন্তু এখন একে বলা হয় জিও পলিটিক্যাল ডিজাস্টার। আজ আমরা জানব এমন কি হলো যা বিশ্বের সুপার পাওয়ার চায়নার দিকেও আঙ্গুল উঠতে শুরু করল। ২০১৩ সালে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেন এক বিশাল পরিকল্পনা, নাম দেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সংক্ষেপে বিআরআই। এর মূল উদ্দেশ্য ছিল রেলপথ, হাইওয়ে আর সমুদ্র বন্দরের মাধ্যমে এশিয়া, আফ্রিকা অ্যান্ড ইউরোপকে এক সিল্কি রোডে যুক্ত করা। চায়নার দাবি ছিল এই প্রজেক্ট দরিদ্র দেশগুলোকে উন্নয়নের পথে নিয়ে যাবে আর চায়নাকে করবে গ্লোবাল লিডার। এই ঘোষণা শুনে গোটা বিশ্ব তাক লেগে যায়। ১৪০টিরও বেশি দেশ আগ্রহ দেখায়। অনেক গরিব দেশ তো সঙ্গে সঙ্গে চায়নার কাছ থেকে ঋণ নেওয়া শুরু করে দেয়। চোখের পলকে চায়না এই প্রজেক্টে ঢেলে দেয় প্রায় $1.2 ট্রিলিয়ন। তবে এই টাকা তারা উপহার হিসেবে দেয়নি, বরং লোন আকারে দিয়েছে। আর সে লোন দেওয়া হতো সেই দেশগুলোকে যাদের ওয়েস্টার্ন ব্যাংক বা আইএমএফ আগেই ঝুঁকিপূর্ণ বলে ঋণ দিতে অস্বীকার করেছিল। কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই বিআরআই এর আসল রূপ সামনে চলে আসে। এটা শুধুই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ছিল না, বরং ছিল চায়নার এক জিও পলিটিক্যাল অ্যান্ড ইকোনমি স্ট্র্যাটেজি। আসলে চায়নার ভিতরে তখন এত বেশি ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি তৈরি হয়ে গিয়েছিল যে প্রতি বছর লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট হচ্ছিল, কিন্তু দেশে তাদের জন্য কাজ পাওয়া যাচ্ছিল না। তখন চায়না একটা প্ল্যান নেয় নিজেদের অতিরিক্ত ক্ষমতা ও কর্মশক্তিকে অন্য দেশে পাঠানো, সেই সঙ্গে বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে নিজের প্রভাব বাড়ানো। তাদের কৌশল ছিল স্পষ্ট, গরিব দেশগুলোকে ঋণ দিয়ে সেখানে বড় বড় প্রকল্প বানাবে, আর সেই কাজগুলো করবেই চাইনিজ কোম্পানিগুলো। এই পুরো পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল ডিপ ট্রাপ ডিপ্লোমাসি, অর্থাৎ চায়না এমন পরিমাণ ঋণ দেয় যা পরিশোধ করা অনেক দেশের পক্ষেই অসম্ভব হয়ে পড়ে। ফলাফল, ওই দেশগুলোকে বাধ্য হয়ে নিজেদের ভূমি বা স্থাপন চায়নার হাতে তুলে দিতে হয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো শ্রীলঙ্কা। চায়না তাদের স্বপ্ন দেখিয়েছিল যদি তারা ইন্ডিয়ান ওশনে একটা নতুন বন্দর বানায়, তবে সেটা হবে দুবাইয়ের মতো একটি ট্রেড হাব। কিন্তু সমস্যা ছিল শ্রীলঙ্কার ইতিমধ্যেই কলম্বো পোর্ট ছিল, যা আসলে একটা ট্রান্সশিপমেন্ট হাব। তবুও চায়না নতুন প্রস্তাব দিল, মালাক্কা স্ট্রেইট থেকে সুয়েজ ক্যানাল পর্যন্ত ব্যস্ত রুটে একটা গভীর বন্দর তৈরি করা হোক, নাম হবে হাম্বারনাট টোটা পোর্ট। শ্রীলঙ্কা প্রায় $3 বিলিয়ন লোন নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন চায়না শর্ত দেয় এই প্রজেক্টে কেবল চাইনিজ কোম্পানিগুলোই কাজ করবে। লোনের সুদ কম ছিল ঠিকই, কিন্তু যদি টাকা ফেরত না দেওয়া যায় তাহলে চায়না সেই পোর্টের নিয়ন্ত্রণ নেবে। বন্দর তৈরি তো হলো, কিন্তু কোনো জাহাজেই তেমন আসেনি। এক বছরে মাত্র 30 থেকে 40টি জাহাজ এখানে থামত। অর্থাৎ এখানে আসলে কোনো বন্দরেই দরকার ছিল না, ফলে ঋণ পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে। এবং ২০১৭ সালে শ্রীলঙ্কা বাধ্য হয়ে ৯৯ বছরের জন্য পোর্টই চাইনিজ কোম্পানির হাতে তুলে দেয়। এখন সেই পোর্টের পুরো আয়ের মালিক চায়না, আর শ্রীলঙ্কা হারিয়েছে নিজের সার্বভৌমত্বর এক অংশ। কিন্তু শুধু শ্রীলঙ্কা নয়, হাতে গোনা আরও কয়েকটি দেশও ফেসে যায় এই একই ফাঁদে। যারা ভেবেছিল যে চায়নার লোন নিজেদের অর্থনীতি আধুনিক করবে, আইএমএফ ও পশ্চিমা দেশগুলোর কঠিন শর্ত এড়িয়ে চায়নার সহজ লোন নিতে গিয়ে নিজেদের ডুবিয়ে ফেলেছে। এর সবচেয়ে বড় কারণ হলো বিআরআই আসলে কখনো ডেভেলপমেন্টের জন্য ছিল না, বরং ছিল চায়নার স্বার্থ রক্ষার জন্য। তারা চেয়েছিল নিজের অতিরিক্ত ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি ও র মেটেরিয়াল অ্যাক্সেস কাজে লাগাতে, আর একই সঙ্গে নিজের মুদ্রা চাইনিজ ইউয়ান প্রচার করতে। শেষে প্রশ্ন একটাই, এই প্রজেক্টে যখন এত দেশ ক্ষতিগ্রস্ত হলো, তাহলে চায়না কি কোনো লাভ পেল? সত্যি বলতে চায়না যা চেয়েছিল ঠিক তা পায়নি। উল্টো বিআরআই এর কারণেই তাদের উপর লেগেছে ডিপ ট্রাপ ডিপ্লোমাসির কলঙ্ক। নিজেদের অর্থনীতি ধীর হয়ে গেছে, আর যারা লোন ফেরত দিতে পারেনি সেসব প্রজেক্ট চালিয়ে যাওয়ার দায়িত্ব এখন চায়নার ঘাড়ে। শেষ কথা, 10 বছর আগের প্রজেক্ট অব দ্য সেঞ্চুরি আজ পরিণত হয়েছে ওয়ার্নিং ফর দ্য ওয়ার্ল্ডে। আর ভবিষ্যতের দেশগুলো এখন শিখেছে উন্নয়ন মানে শুধু লোন নয়, বরং দীর্ঘমেয়াদে টিকে থাকা উন্নতি।